স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি শম্পা বিশ্বাস। এই সময়টাতে ব্যাবের পক্ষ থেকে সেন্ট্রাল ব্যাংকের সাথে এবং অন্য সকল স্টেক হোল্ডারদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ বাড়ানো দরকার। সত্যিকার অর্থে গত 15-16 বছরে আমাদের কোন কাজই হয়নি এখানে। অলমোস্ট টার্নিটেড অর্গানাইজেশন। এখানে অনেক ব্যাংকই অনেক সমস্যার সম্মুখীন, আর আমরা যারা ভালো আছি তাদেরও অবস্থা একটু খারাপ বলবো আমি। কাজে এখানে অনেক কাজ করার স্কোপ রয়েছে আমাদের। উজ্জ্বল, জানুয়ারির মধ্যে ব্যাংক খাতের সব সংকট কেটে যাবে এমন প্রত্যাশা ব্যাংকারদের সংগঠন বিএবির নতুন নেতৃত্বের। এর পাশাপাশি 17 বছর পর স্বেচ্ছাচারিতার অবসানে ঘুরে দাঁড়ানো শক্তি পাবে ব্যাংক খাত। পাশাপাশি ব্যবস্থা নেওয়া হবে ব্যাংকের অর্থে যারা নয়-ছয় করেছে তাদের বিরুদ্ধে। সান্ধ্যবাজারে নিয়ে থাকছে সবশেষ। এই যে মূল্যায়ন পদ্ধতি, সেটা মোটেও আমাদের ভবিষ্যতের জন্য কার্যকর না। যেভাবে পরীক্ষাটা হয়েছে সেটাও আসলে পরীক্ষা কিনা আদৌ, সেটাও আমার সন্দেহ হয়। মূল্যায়ন পদ্ধতি বা কারিকুলাম পদ্ধতি এমনভাবে তৈরি করা হোক যে আমাদের ভবিষ্যতের জন্য সেটি কার্যকরী হোক। যে মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, অ্যাসিওর করছি যে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে আসবে। আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের ক্যাপাবিলিটি বা আসপেক্টের কথা চিন্তা করেই আমাদের এই মূল্যায়ন পদ্ধতিতে আমরা যাচ্ছি। আমরা দেখছিলাম বর্তমান কারিকুলামেই বার্ষিক পরীক্ষা হচ্ছে, তবে পাল্টে যাচ্ছে পরীক্ষা পদ্ধতি, এমন সিদ্ধান্ত এনসিটিবির। এবং এই যে সিদ্ধান্ত হয়েছে সেখানে দেখা যাচ্ছে 30% শিক্ষণকালীন এবং 70% থাকছে লিখিত পরীক্ষা। থাকবে বহু নির্বাচনী, সংক্ষিপ্ত এবং প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। সান্ধ্যবাজারে এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই থাকছে ব্যাংক খাত প্রসঙ্গ। 17 বছর ধরে সভাপতির পদ আঁকড়ে স্বেচ্ছাচারিতার অবসান হয়েছে ব্যাংকারদের সংগঠন বিএবির। নতুন নেতৃত্ব আশা করছে আসছে জানুয়ারির মধ্যে কেটে যাবে ব্যাংক খাতের দুর্দশা। এজন্য মৌলিক কাজে জোর দেয়া হবে জানিয়ে নতুন নেতারা বলছেন, অর্থ নয়-ছয়ে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না, নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আর জানাচ্ছেন আতাউর নিয়ন। বিগত 15 বছরে ব্যাংকের 2 ডজন জালিয়াতির মাধ্যমে অন্তত 92,000 কোটি টাকা লোপাট হয়েছে। দীর্ঘদিনের অনিয়মের কারণেই ব্যাংক ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। গত 15 বছরে গভর্নর ছিলেন যারা, তারা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে অনেক নিয়মে তোয়াক্কা করেননি। এতে করে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ধসে গেছে। ফলে এখন তারল্য সংকটে ভুগছে ব্যাংকগুলো। এসবের পেছনে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস মূল কলকাঠি নাড়িয়েছে। 17 বছরে এককভাবে সংগঠনটির সভাপতির পদ দখল করেছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। শুধু পদ দখল নয়, করেছেন সংগঠনের নামে প্রায় 10,000 কোটি টাকা আত্মসাৎ। এমন অবস্থায় গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ব্যাংকগুলোর পর্ষদ পুনর্গঠন করতে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। দায়িত্ব পাওয়া সেই নতুন পরিচালকদের নিয়ে বৈঠকে বসে বিএবি। এতে 17 বছর পর নতুন সভাপতি পেয়েছে সংগঠনটি। সোমবার সংগঠনটির বৈঠকে এই দায়িত্ব হস্তান্তর করা হয়। বিএবির নতুন সভাপতি হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ভাইস চেয়ারম্যান ব্যাংক এশিয়ার রোমরৌফ চৌধুরী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান। নতুন ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, আগামী জানুয়ারির মধ্যে ব্যাংক খাতের এই দুর্দশা কেটে যাবে। সেজন্য এই বছরের 4 মাস বিএবি সবাইকে একসাথে কাজ করতে হবে। ইনশাআল্লাহ জানুয়ারিতে আমরা কোনো দুর্দশার চিত্র নিয়ে আমরা ব্যাবে হাজির হব না। কিন্তু এই সময়টাতে, এই যে 4 মাস সময়, এই সময়টাতে ব্যাবের পক্ষ থেকে সেন্ট্রাল ব্যাংকের সাথে এবং অন্য সকল স্টেক হোল্ডারদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ বাড়ানো দরকার। আগের কমিটি মৌলিক কোনো কাজ করেনি, শুধু বিভিন্ন অনুষ্ঠানের নামে তহবিল সংগ্রহ করেছে বলে জানিয়েছে নতুন চেয়ারম্যান। সত্যিকার অর্থে গত 15-16 বছরে আমাদের কোন কাজই হয়নি এখানে। অলমোস্ট টার্নিটেড অর্গানাইজেশন। এখান থেকে কোনো কাজ হতে পারে নাই। কিন্তু এখন যে দায়িত্বটা আমরা নিচ্ছি, যারা আমরা নতুন, আমাদের তো দায়িত্ব জাইগান্টিক, মানে যে এজেন্ডা যেগুলো, লট অফ এজেন্ডা তার দেয়া। আমরা একটা অ্যাসোসিয়েশন যেখানে ফাইন্যান্স জালিয়াতি কন্ট্রোল করে যারা। সংগঠনের নামে ব্যাংকগুলো থেকে যে অর্থ ছয়-নয় করা হয়েছে এবং যারা করেছে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিএবির নতুন কমিটি। আতাউর নিয়ন, এখন, ঢাকা। এদিকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি কমার প্রভাব বাজারে পড়তে কিছুটা সময় লাগবে। সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কারের সহায়তা করতে ইচ্ছুক সংস্থাটি।
আলাপ করেছি যেগুলো এক্সিস্টিং প্রজেক্ট চলবে, ওরা কতগুলো নতুন প্রজেক্টের কথা বলছে এবং রিফর্মের মধ্যে আমাদের সাহায্য করতে চায়, গ্রিন টেকনোলজি, গ্রিন ইস্যুতে ফান্ডিং, ওগুলোতে সাহায্য করতে চায়। মূল্যস্ফীতিটা একটু এসে পাচ্ছেন তো কিছু কমছে, যে একটা মেসেজ দিয়েছে আমরা, এবং এটার জন্য তো শুধু সাপ্লাই আর ইসেতে হবে না। আমরা যে বললাম ল অ্যান্ড অর্ডার, ওইগুলো আমি আলাপ করবো আরও ওদের সাথে, লোকাল ইস্যুর সাথে, যাতে ওরা একটু দেখে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ করেছেন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। সাক্ষাতে দেশের ধর্মীয় সংখ্যালঘু, আন্তঃধর্মীয় সংলাপ, রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের বিষয়ে আলোচনা হয়। ভ্যাটিকান রাষ্ট্রদূত বলেন, ভ্যাটিকান সিটির আন্তঃধর্মীয় সংলাপ বিভাগের প্রতিনিধি দল এবং বাংলাদেশের ইসলামী স্কলারদের মধ্যে একটি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছে। সময় প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। এরই মধ্যে এক্ষেত্রে বেশ অগ্রগতি অর্জিত হয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তে নিয়মিত বিএসএফের গুলিতে হত্যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বড় অন্তরায়, এমনটাই বলছেন পররাষ্ট্র উপদেষ্টার। পাশাপাশি সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ঢাকা এই হত্যার প্রতিবাদ জানাবে। এখানে কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা হচ্ছে এবং আপাতত রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো সম্ভাবনা নাই, এমনটাই তিনি উল্লেখ করেছেন। সেই সাথে তিনি বলেছেন যে পরিস্থিতি শান্ত হলে সব সংস্থা, বিশেষ করে আন্তর্জাতিক মহলের সাথে আলোচনা করে এই রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে ঢাকা উদ্যোগ নেবে। এ নিয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, যেটি তৈরি করেছেন সহকর্মী নাইম আবির। আমরা দেখে আসবো সেটি। 15 বছরের কিশোরী ফেলানীকে হত্যা করা হয়েছিল আজ থেকে 13 বছর আগে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিবিদ্ধ লাশ দীর্ঘ সময় ঝুলে থাকে কাঁটাতারে। ঝুলে থাকা ফেলানীর মরদেহ আলোড়ন তুলেছিল দেশ বিদেশের গণমাধ্যমে। এমন আলোড়নের পরও শাস্তি হয়নি হত্যাকারী বিএসএফ সদস্য অমিয় ঘোষের। বাংলাদেশের সীমান্তে ভারতের নিয়মিত এমন হত্যাকাণ্ড বন্ধ হয়নি কখনোই, যার সবশেষ শিকার মৌলভীবাজারের কিশোরী স্বর্ণা দাস আর ঠাকুরগাঁওয়ের কিশোর জয়ন্ত কুমার সিংহ। এর আগে স্বর্ণা দাস হত্যার কঠোর প্রতিবাদ জানিয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা, আর জয়ন্ত কুমার হত্যারও শক্ত প্রতিবাদ করবে বাংলাদেশ। দুদেশের সীমান্তে বিএসএফের এমন গুলির ঘটনাকে বাংলাদেশ ভারতের মধ্যকার সুসম্পর্কের পথে বড় বাধা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, এমন ঘটনা ভারত ধারাবাহিকভাবে করে আসছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে, তখনও এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছে। কাজেই এটা কোনো পরিবর্তন হয়নি। আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে। অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়, সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য। আমরা অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাবো। এ সময় উঠে আসে রোহিঙ্গা প্রসঙ্গ। মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আপাতত কোনো সম্ভাবনা নেই, তবে আরাকানে স্থিতিশীল অবস্থা তৈরি হলে সকল সংস্থা ও আন্তর্জাতিক মহলের সাথে আলাপ করে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেবে ঢাকা। এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব না। এটা এক ধরনের স্টেবিলিটি, সেটা যে স্টেবিলিটি হোক, এমনকি যদি আরাকান আর্মিও ওখানে গেড়ে বসতে পারে শক্তভাবে, তাদের কোনো চ্যালেঞ্জ নাই, যদি এরকম সিচুয়েশন দাঁড়ায়, যদি তখন হয়তো একটা স্টেবিলিটি আসলে তখন সম্ভব হতে পারে। আমরা চেষ্টা করতে পারি, এবং তখন আন্তর্জাতিক সম্প্রদায়কে, আমার সাথে যারাই কথাবার্তা বলতে আসছে, আমি বলছি যে সবার সমর্থন প্রয়োজন হবে যাতে আমরা এই মানুষগুলিকে ফেরত পাঠাতে পারি, কারণ স্থানীয়ভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করার মতো মানসিকতার সৃষ্টি করতে হবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় দ্বৈত নাগরিকত্বের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না, এটা আইন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেন্সিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। নাইম আবির, এখন, ঢাকা। উজ্জ্বল ওয়ার্ক পারমিট সহ বৈধ কাগজপত্র জমা দিয়েও মিলছে না ইতালির ভিসা, আর এজন্য গাফিলতির অভিযোগ উঠাচ্ছে ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে। যারা ভুক্তভোগী আছেন তারা বলছেন, আটকে থাকা পাসপোর্ট তারা ভিসা সহ ফেরত চান। যদিও রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন জানুয়ারির মধ্যে সব ভিসা প্রক্রিয়া শেষ করা হবে। নাইম আবিরের আরও একটি প্রতিবেদন। কারো হাতে ব্যানার, কারো হাতে ফেস্টুন, স্লোগানে স্লোগানে মুখরিত গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক। সকাল থেকে প্রায় হাজার খানেক মানুষ জমায়েত হয়েছেন এখানে। দাবি, ইতালি যাবার জন্য জমা দেয়া ভিসা সহ পাসপোর্ট ফেরতের। অবস্থান নেয়া প্রবাসীদের অনেকেরই পাসপোর্ট আটকা 2 বছর ধরে। ইতালির ভিসা দেয়া প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালের দ্বারস্থ হয়েও মেলেনি সদুত্তর। ঢাকায় ইতালি দূতাবাসের কাছেও পাওয়া যায়নি কোনো জবাব, তাই ভুক্তভোগীদের এই অবস্থান।
গেল বছরের আগস্ট থেকে এখনো পর্যন্ত প্রায় লাখ খানেক ইতালি গমনোচ্ছুদের আবেদনের জবাব দেয়নি ভিএফএস গ্লোবাল। এত লম্বা সময় ধরে প্রবাসীদের কাটছে কর্মহীন জীবন। গত সেপ্টেম্বর 10 তারিখে আমি ভিএফএস গ্লোবালে কাগজ পাসপোর্ট জমা দিয়েছি। আজকে 1 বছর হয়ে গেছে। আজকে আমার ফ্যামিলি, আমি খুব কষ্টে আছি। আমার জমানো টাকা যা ছিল সব খাই ফেলেছি। এখন আমার একটা মোটরসাইকেল আছে আর বাকি, ওটা আমি বিক্রি করে ফেলাবো। আফ্রিকায় ছিলাম, তাই সেইখান থেকে আমি দেশে আসি। দেশে আসার পরে আমার অরিজিনাল ডকুমেন্ট আমি সাবমিট করি ভিএফএসে, কিন্তু তারা আজ 10 মাস হয়ে গেছে, কিন্তু তারা কোনো ভিসাই দিতেছে না। এজন্য দেখা গেছে যারা বাহির থেকে আসে তারা তো বাংলাদেশে জানেনি যে সচরাচর কোনো কাজ করতে পারে না। আমাদের যে জমানো যে সঞ্চয় ছিল সম্পূর্ণ শেষ। আমাদের একটাই এখন দাবি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, মাননীয় ডক্টর ইউনূস স্যারের কাছে, উনি হস্তক্ষেপের মাধ্যমে যাতে আমাদের এই লাখো মানুষের এই সমস্যাটার সমাধান করা হয়, এটাই আমাদের একমাত্র দাবি। ভিসা সহ আমাদের পাসপোর্ট ফেরত দিতে হবে এবং ফেরত চাই। অনেকে অন্য দেশে কাজ করবার সময় জমা দিয়েছিলেন কাগজ, আবেদন গ্রহণ হওয়ায় চলে এসেছেন দেশে। অপেক্ষার প্রহর গুনতে গিয়েই মেয়াদ ফুরিয়েছেন আগের দেশের, পাচ্ছেন না ইতালি যাবার ভিসাও, পড়েছেন উভয় সংকটে। দীর্ঘদিন যাবৎ আমি এখনো কোনো ভিসা পাইনি। আমার কুয়েতের ভিসাটাও শেষ হয়ে গেছে। আমি 6 মাস ছুটি নিয়ে আসছি, এই 6 মাস আমার ক্যান্সেল হয়ে গেছে। আমার এখন ভিসা এটাও পাচ্ছি না, কুয়েতটাও পাচ্ছি না, প্লাস আমার এখন ইতালিটা হবে কিনা তাও আমি শিওর না। এখন আমার ফ্যামিলি সহ আমি এমন মানবতার জীবনযাপন করতেছি ভাই, আমার এখন বেঁচে থাকাও অনেক কষ্ট। ইতালি গমনোচ্ছুদের গণ অবস্থানের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি দিয়েছে ভিএফএস গ্লোবাল। আবেদনকারীর অনেকের নথি ও ওয়ার্ক পারমিট জাল দাবি করে তারা বলছে যাচাই বাছাই করতেই এমন সময়ক্ষেপণ। যদি কেউ চায় তাহলে আবেদন প্রত্যাহার কিংবা পাসপোর্ট ফেরত নিতে পারেন। তবে সেই বিজ্ঞপ্তি মানতে নারাজ ইতালি গমনোচ্ছুরা, বলছেন এত বছর অপেক্ষার পর শুধু পাসপোর্ট ফেরত নেবেন না তারা। যদি শুধু পাসপোর্টের কথা বলে তাহলে এটা কোনো সিদ্ধান্ত হলো? এখন এই 1-1.5 বছরে আমরা যে সাফার করছি ফ্যামিলিতে, এটা কে দেবে? এটা দায়ভার কে নেবে? আমার নুলুস্তাতে ভুল ছিল, আমি সেটা কারেকশনও করছি, কিন্তু কারেকশন করার পরে এই পর্যন্ত তারা ভিসা দিচ্ছে না। এদিক দিয়ে আমার বাহরাইনের ভিসা ক্যান্সেল হয়ে গেছে। পরে অবস্থানকারীদের পক্ষে 5 জন সমন্বয়ক যান দূতাবাসে। রাষ্ট্রদূতের সাথে কথা বলে তারা গণমাধ্যমে জানান, ভিসার দীর্ঘসূত্রিতায় দুঃখ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেছেন, কোটার চেয়ে বেশি আবেদন পড়েছে আর জাল নথিরও প্রমাণ মিলেছে, তাই এমন দেরি। তবে আগামী বছরের জানুয়ারির মধ্যেই ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করবার আশ্বাস মিলেছে। আর কত 1 বছর হয়ে গেছে, এটার নিশ্চয়তা কি? আর কতদিন কাজের জন্য অপেক্ষা করব? তখন সে লিখিত উল্লেখিত জানুয়ারি মাসের নাম বলে দিয়েছে। আমি চুক্তিবদ্ধভাবে অ্যাম্বাসেডর জানুয়ারি এন্ড ফেব্রুয়ারিও উল্লেখ করে দিলাম। এই সময়সীমার মধ্যে আপনাদের ওয়ার্ক ভিসাগুলো দিয়ে দেওয়া হবে। তবে 7 দিনের মধ্যে কমপক্ষে 100 ভিসা পাবার নিশ্চয়তা চেয়েছে অবস্থানকারীরা। নাইম আবির, এখন, ঢাকা। জাতীয় শিক্ষাক্রম 2022-এর সাথে চলমান মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা সমালোচনা শুরু থেকেই। এই শিক্ষাক্রমের মূল্যায়ন নিয়ে এসেছে এক এক সময় এক এক সিদ্ধান্ত। এর আগে সৃজনশীল পদ্ধতি নিয়েও বিতর্ক কম হয়নি। তাই তো শিক্ষার্থী লব্ধ জ্ঞানের কতটুকু অর্জন করলো তা যথাযথভাবে মূল্যায়ন করতেই ইতিমধ্যে নতুন পদ্ধতিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। সংস্থাটির দাবি, এতে পড়াশোনায় মনোযোগ বাড়বে শিক্ষার্থীর। আরো জানাচ্ছেন ফরহাদ বিন নূর। 2010 সালে মাধ্যমিকে প্রথমবার বাংলা এবং ধর্ম শিক্ষা বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়। পরে পর্যায়ক্রমে অন্য বিষয়গুলো এই পদ্ধতির আওতায় আসে। মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও সৃজনশীল। প্রশ্নে একটি উদ্দীপকের আলোকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক এই 4 ধরনের উত্তর লিখতে হতো। অবশ্য পরে এই সৃজনশীল পদ্ধতি নিয়েও বিতর্ক কম হয়নি। এরপর প্রণীত হল জাতীয় শিক্ষাক্রম 2022, যা 2023 সাল থেকে বাস্তবায়ন শুরু। কিন্তু এটি করতে গিয়ে ধরা পড়ে নানা অসঙ্গতি। সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে এর মূল্যায়ন পদ্ধতি নিয়ে। কখনো বলা হয়েছে লিখিত পরীক্ষা নয়, পুরোটা হবে শিক্ষণকালীন মূল্যায়ন। আবার কখনো 65% লিখিত আর 35% শ্রেণীভিত্তিক মূল্যায়নের কথা। সবশেষ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে দেখা গেছে মোট 5 ঘন্টার পরীক্ষা হয়েছে, যেখানে 2 ঘন্টা বিভিন্ন অ্যাক্টিভিটিস আর 3 ঘন্টা লিখিত পরীক্ষা। সারা দেশে একই প্রশ্নে মূল্যায়ন হয়, যা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রণীত। তবে মূল্যায়নের বিতর্কে আরও ঘি ঢালে আগের রাতের প্রশ্নফাঁস। সেই প্রশ্নের সমাধানও আবার ইউটিউবে মিলে যায়। তারপর মূল্যায়নের সময় আবার বই দেখে লেখার সুযোগ। সব মিলিয়ে এক হযবরল অবস্থা।
এমন মূল্যায়নে অনেক শিক্ষার্থী ও অভিভাবকই তিক্ত বিরক্ত। এই যে মূল্যায়ন পদ্ধতি সেটা মোটেও আমাদের ভবিষ্যতের জন্য কার্যকর না। আমাদের মূল্যায়ন পদ্ধতি বা কারিকুলাম পদ্ধতি এমনভাবে তৈরি করা হোক যে আমাদের ভবিষ্যতের জন্য সেটি কার্যকরী হোক এবং আমরা দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি। আমার তো মনে হয় না আমার বাচ্চা তেমন কিছু শিখছে বা ওইভাবে যেভাবে পরীক্ষাটা হয়েছে সেটাও আসলে পরীক্ষা কিনা আদৌ সেটাও আমার সন্দেহ হয়। মূল্যায়ন আসার পরে ও কোনো পড়ালেখাই করতো না, পড়তে বসতে বললে পড়ে নাই। দেশের পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার এই হযবরল মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কি ফিরছে সৃজনশীল পদ্ধতিতেই নাকি অন্য কিছু? নতুন যে পরীক্ষা পদ্ধতি আসছে তাতে শিক্ষার্থী কি তাহলে আগের মতোই ফিরবে পড়ার টেবিলে? জানবো তারই আদ্যপান্ত। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ইতোমধ্যে নতুন পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এবছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় 30% হবে শিক্ষণকালীন মূল্যায়ন আর 70% লিখিত পরীক্ষা। লিখিত 70%-এর জন্য 100 নম্বরের প্রশ্নপত্রে 3 ঘন্টার পরীক্ষা দিতে হবে, যেখানে বহুমাত্রিক প্রশ্নের মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। বিষয় ও প্রশ্নের ধরন অনুযায়ী হবে নম্বর বন্টন। এনসিটিবি বলছে শিক্ষার্থীরা লব্ধ জ্ঞানের কতটুকু অর্জন করতে পারলো তা যথাযথভাবে মূল্যায়ন করতেই নতুন পরীক্ষা পদ্ধতি। এ বিষয়ে চলতি সপ্তাহেই পরিপত্র জারি হবে। আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের ক্যাপাবিলিটি বা আসপেক্টের কথা চিন্তা করেই আমাদের এই মূল্যায়ন পদ্ধতিতে আমরা যাচ্ছি এবং আশা করি এটা সবাই মিলে আমরা একটা ফ্রুটফুল ইফেক্টিভ পরীক্ষা পদ্ধতি বা সিস্টেম আমরা চালু করব, যেটা সবার জন্যই উপকার বয়ে আনবে। নতুন পরীক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা পড়ার টেবিলমুখী হবে বলেও দাবি এনসিটিবির। যে মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, একটু অ্যাসিওর করছি যে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে আসবে। শিক্ষার্থীরা পড়ে ক্লাসরুমে যে শ্রেণীকক্ষে যেয়ে তারা বিষয়ে তাদের যে লব্ধ জ্ঞান, সেই লব্ধ জ্ঞানকে তারা অ্যাপ্লাই করার একটা সুযোগ পাবে এই পরীক্ষা পদ্ধতিতে। আর 2026 সালে কোন পদ্ধতিতে এসএসসি ও সমমানের পরীক্ষা হবে সে ব্যাপারেও শিগগির সিদ্ধান্তে আসবে কর্তৃপক্ষ। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। জুলাই আগস্ট বিপ্লবের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। রাষ্ট্র সংস্কারের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়েরও সংস্কারের দাবি উঠেছে। এ নিয়ে খসড়া প্রস্তাব তুলে ধরেছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। নতুন উপাচার্য বলেন, নতুন শিক্ষাক্রম এ মাসেই চালু হবে। সংস্কারে নেওয়া হবে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মতামত। ফরহাদ বিন নূরের আরও একটি প্রতিবেদন। জুলাই বিপ্লবের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। এখান থেকেই শুরু কোটা সংস্কার আন্দোলন। ধীরে ধীরে সেই আন্দোলন দানা বাঁধে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে। আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র। রাষ্ট্র সংস্কারের আন্দোলন যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু, সে বিশ্ববিদ্যালয়ের নানান ক্ষত চোখে পড়ার মতো। একাডেমিক কার্যক্রমের নানান ত্রুটির সাথে আবাসিক হলের অবস্থাও নাজেহাল। বিগত সরকারের সময় এখানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কালো ছায়া যেমন ছিল, তেমনি গেস্ট রুম, গণরুমের মতো ঘৃণ্য কালচারও এখানে যেন স্বাভাবিক ব্যাপার ছিল। দেশের শীর্ষ এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা যেভাবে গুরুত্ব পাওয়ার কথা, সেভাবে গুরুত্ব পায়নি কখনোই। এমনকি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও মেধার মূল্যায়নের চেয়ে গুরুত্ব পেত রাজনৈতিক পরিচয়। এছাড়া নানান বৈষম্য তো ছিলই। ডাকসু নির্বাচনও অনিয়মিত। হলের খাবারের মান নিয়ে প্রশ্ন তো বহুদিনের। এমন পরিস্থিতিতে সোমবার সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সংস্কার বিষয়ক এক আলোচনা সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের সংস্কারের ব্যাপারে খসড়া প্রস্তাব তুলে ধরেন। শিক্ষার্থীর মূল্যায়নে প্রচলিত মুখস্থ নির্ভর পরীক্ষা পদ্ধতি বদলাতে হবে। ওপেন বুক এক্সাম, টার্ম পেপার ভিত্তিক অংশগ্রহণ প্রভৃতি আত্মীকরণের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্লেষণাত্মক, সমালোচনা মনস্ক, উদ্ভাবনী দক্ষতা এবং চিন্তা শক্তির পরিচর্যা প্রকাশকে অধিকতর মূল্যায়ন করতে হবে। জুলাইয়ের 1 তারিখ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার উপাচার্য হয়ে আসা অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানান, চলতি মাসেই চালু করা হবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম। আমার আগ্রহ হচ্ছে যে সবার সাথে কথা বলে এখন একটা পর্যায়ে আমরা এসেছি যে হয়তো এই মাসের শেষের দিকে কিংবা একটু আগেই আমরা সিন্ডিকেটের
অনুমোদন সাপেক্ষে আশা করছি যে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে পারব। উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় সংস্কারে প্রথমত হল পর্যায়ে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা হচ্ছে। প্রশাসনিক ও একাডেমিক পর্যায়ের দায়িত্বরতদের সাথেও কথা চলছে। প্রশাসনিক আমাদের এবং একাডেমিক যারা আমাদের লিডার আছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে। বিভিন্ন ব্যানারে শিক্ষক সমাজের সাথেও, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ ব্যানারেও আমাদের সাথে কথা হয়েছে। এবং যারাই এসছেন, আমাদের শিক্ষার্থীদের একটা বড় দল বিভিন্ন প্রসঙ্গে আমাদের কাছে এসছেন, অনেক দাবি দাবা নিয়ে এসছেন। কোনো সময় আমি মানতে পেরেছি, কথা মানতে পারিনি। এই বিশ্ববিদ্যালয় কারো ব্যক্তিগত সম্পদ নয় উল্লেখ করে নিয়াজ আহমেদ খান বলেন, এটা জনগণের বিশ্ববিদ্যালয়, জনগণ যেভাবে চাইবে সেভাবে চলবে বিশ্ববিদ্যালয়। কোনো পলিসি আকারে বলার মতো সুযোগ পাইনি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। শান্তবাজারের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। একটু পর সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্তবাজার। বন্যা পরবর্তী পুনর্বাসনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ দুপুরে তার মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বন্যা পরবর্তী পুনর্বাসন, এই বন্যার পরে আমরা বন্যায় দেখেছি যে রাস্তাঘাট খুব দুরবস্থায় আছে, বেহাল অবস্থায় আছে, এবং কমিউনিকেশনটা হচ্ছে একটা বড় জিনিস। এটা পুরো সমাজকেই অ্যাফেক্ট করে, ডিটেলসে যাওয়ার দরকার নেই। গ্রামের সবজিটা ঢাকায় আসে যদি রাস্তা ভালো থাকে, তো সেই জন্য রাস্তাঘাটের দিকেই আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি, চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে এইটা আপনি টপ প্রায়োরিটি দেবেন এবং এখানে কোনো অজুহাত আপনি সামনে রাখবেন না। মেট্রো রেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মোহাম্মদ আব্দুর রউফ। এমএএন সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে আব্দুর রউফকে দায়িত্ব দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমএএন সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগটি বাতিল করা হয়। পরে আরেক আদেশে মোহাম্মদ আব্দুর রউফকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। মোহাম্মদ আব্দুর রউফ এর আগে এমআরটি 5-এর অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবে কাজ করছিলেন। 2017 সালে অবসরে যাওয়ার পর এমএএন সিদ্দিককে ডিএমটিসিএল এর এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। দুর্নীতি, অন্যায় এবং চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। বিভাগীয় ছাত্র জনতা মৈত্রী সফরে বরিশালের সমন্বয়কদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তারা। বেলা 12:30টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স হলে আয়োজিত এই সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলেন, একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্র সংস্কার করতে হবে। এজন্য সারা দেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করতেই তাদের এই বিভাগীয় ছাত্র জনতা মৈত্রী সফর। তারা আরও বলেন, দেশটাকে নতুনভাবে গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় কেন্দ্রীয় সমন্বয়ক রায়ান ফেরদৌস, তৌহিদ আহমেদ আশিক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কারণটা আমি যদি তিনটা সামারি করি, সেটা বিপ্লব হয়, মানুষ জীবন বাজি রেখে বিপ্লবে অংশগ্রহণ করে, কিন্তু শেষে এসে দেখা যায় যে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সুকৌশলে যারা বিপ্লবী হয়ে ওঠে তাদের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া হয়। মনে রাখতে হবে, আমরা যারা জীবিত আছি, আমরা যারা সুস্থ আছি, আমরা প্রত্যেকে তাদের কাছে দায়বদ্ধ। কারণ তারা শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য জীবন দেয় নাই, ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য তারা আহত হয় নাই, তারা আহত হয়েছে, তারা জীবন দিয়েছে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, এই দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য। অন্তর্বর্তী সরকারকে সংস্কার কর্মসূচি তুলে ধরে দ্রুত সময়ে নির্বাচন করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে তুলে দিতে হবে। সোমবার সকালে জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রভু সুলভ আচরণ করে যাচ্ছে ভারত। এ সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সীমান্ত নিয়ে সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন তিনি। মির্জা ফখরুল আলম বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের বর্তমান আচরণ কারো জন্য সুখকর নয়। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব
একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্কে গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে নিহত হতাহতদের বিষয়ে তথ্য চেয়ে সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনকে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তথ্য চাওয়া হয়েছে দেশের গণমাধ্যমগুলোর কাছেও। সকালে সাংবাদিকদের কাছে এ নিয়ে ব্রিফ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা এই প্রশাসনে আছেন তাদের কাছে চিঠি দিয়েছি যে আপনাদের কাছে এ যাবৎকালে এই আগস্ট বা জুলাই বিপ্লবের যত ডকুমেন্টস আপনাদের ক্যামেরায় ধারণ করা আছে, আপনাদের রিপোর্টে ধারণ করা আছে, এই সব কিছুর কপি আমাদেরকে সরবরাহ করার জন্য সেটাও আমরা রিকোয়েস্ট করেছি। আশা করছি সেগুলো আমরা পেয়ে যাব। এর মাধ্যমে আনুষ্ঠানিক তদন্তের যে যাত্রা সেটা আমরা শুরু করেছি। বাংলাদেশের এই ছাত্র জনতার অভ্যুত্থানে যে আমাদের ছাত্র নেতারা ছিলেন, সমন্বয়করা ছিলেন, তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই ফোরফ্রন্টে ছিলেন, ফিল্ডে ছিলেন, আপনারা দেখেছেন ঘটনাগুলো কিভাবে ঘটেছে। আপনাদেরকে অর্গানাইজড ওয়েতে এই তদন্ত সংস্থাকে সহায়তা করার জন্য আমরা অনুরোধ করছি। উজ্জ্বল, রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, ফলে হাসপাতালগুলোতে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুরা আক্রান্ত হচ্ছে একাধিকবার। এবং কীটতত্ত্ববিদদের সংখ্যা অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। বাকিরা জানাবেন মেহরিন আনি। মধ্যবাড্ডার রোজিনা বেগম 1 সপ্তাহ আগে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন আইসিইউতে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় 3 দিন আগে শিফট করা হয়েছে ওয়ার্ডে। মায়ের এমন অবস্থায় অসহায়তার ছাপ মেয়ের চোখে মুখে। 4 দিন আইসিইউতে রাখার পরে আমাদেরকে ওয়ার্ডে দেওয়া হয়েছে। এখন আগের থেকে একটু বেটার, বাট যখন আইসিইউতে ছিল আমরা সবাই আসলে খুব আতঙ্কে ছিলাম। 5 দিন ছিলাম আইসিইউতে ভর্তি। ডাক্তার বলতেছে স্বাভাবিক আছে, একটু সুস্থই আছে আলহামদুলিল্লাহ। 2009-এর পর এবছর আবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন শাহজাদপুরের আসমা খাতুন। 3 দিন ছিলেন আইসিইউতেও। জ্বর ছাড়লেও গা ব্যথা আর পানির শূন্যতায় ভুগছেন সপ্তাহভর। জ্বর ছিল 2 দিন যাবৎ 102, কমতে ছিল না। তখন আর কি রক্ত টেস্ট করার পরে আর কি ডেঙ্গু পজিটিভ ছিল। ওষুধ খাওয়াইলে 2-3 ঘন্টা পর জ্বরটা সেরে যায়, আবার 103-4 এরকম জ্বর আসা পড়ে। তখন আমি এক সপ্তাহের উপরে হয়ে গেছে, একটা ভয় আসছে শরীরে, তখন এখানে হসপিটাল নিয়ে আসলাম। শুধু প্রাপ্তবয়স্করাই নন, এবছর একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অনেক শিশু। অনেকের আবার ডেঙ্গু নেগেটিভ আসলেও কমে যাচ্ছে প্লাটিলেট। তারা বলছে যে ডেঙ্গু হয় নাই কিন্তু জ্বর আছে, তো আমি যেহেতু গতকালকে তার প্লাটিলেটটা কমে গেছে, এই জন্য তাকে আমি আর রিস্ক নিতে চাইনি, এখানে ভর্তি করেছি। আমার প্রেশার ফল্ট করে তখন ওনারা আইসিইউতে পাঠায়। আইসিইউতে পাঠানোর পরে 2 দিন ওখানে রাখার পরে গতকালকে আমাকে বেডে দিয়েছে। ডিউটিতে থাকা ডাক্তার জানালেন ঢাকার আশেপাশের এলাকা থেকে আসছেন বেশিরভাগ রোগী। পেটে এবং ফুসফুসে পানি নিয়ে আসা রোগীদের রাখতে হচ্ছে আইসিইউতে। তো এবারের ডেঙ্গু গতবারের মতোই অনেকটা, তবে গতবারের থেকে এবারে ডেঙ্গুতে আমরা মৃত্যু হার অতটা বেশি পাচ্ছি না। তবে যাদের এক্সট্রিম এজ, যারা বয়স কম বা বয়স অনেক বেশি অথবা বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা আছে আগে থেকে, ফুসফুসের সমস্যা বা হার্টের সমস্যা, ডায়াবেটিস, কিডনি, এই ধরনের রোগীদের মৃত্যুর সম্ভাবনাটা বেশি। ঢাকা উত্তর এবং দক্ষিণ 2 সিটি কর্পোরেশনেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে দক্ষিণে রোগীর সংখ্যা কিছুটা বেশি। মুগদা হাসপাতালে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন অন্তত 1000 রোগী। কেন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এমন প্রশ্নের জবাবে ডিএনসিসি হাসপাতালের পরিচালক থেমে থেমে হওয়া বৃষ্টিকেই প্রধান কারণ হিসেবে দায়ী করলেন। বললেন, ডেঙ্গু দমনের সিটি কর্পোরেশন সহ সকলের সম্মিলিত প্রচেষ্টা আর জনসচেতনতা প্রয়োজন। যেহেতু বাংলাদেশে ডেঙ্গির প্রাদুর্ভাবটা বেশি, আমরা কোনো জ্বরকেই আসলে ইগনোর করা ঠিক না। এটাকে সবসময় ডাক্তারের পরামর্শ নিতে হবে শুরুতেই, যাতে রোগীটাকে ডাক্তার সঠিকভাবে গাইড করতে পারে। এবং জ্বর হলে বিশেষ করে আমরা একদিন দেখি বা এই দেখার জায়গাটার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্রথম দিন থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে ওষুধ সেবন করতে হবে এবং সবসময় সতর্ক থাকতে হবে। অন্যদিকে কীটতত্ত্ববিদরা বলছেন, ডেঙ্গুর হটস্পট ম্যানেজমেন্ট সঠিকভাবে না করা গেলে অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যেসব জায়গায় বা যেসব বাড়িতে ডেঙ্গু হয়নি সেসব জায়গায় এখন লার্ভিসাইডিং জোরদার করতে হবে এবং সঙ্গে সঙ্গে
যে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, যেসব জায়গাতে বৃষ্টির পানি জমা হলে এডিস মশার প্রজনন হতে পারে সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই কাজে সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগণকেও সম্পৃক্ত হতে হবে। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 96 জনের, যার মধ্যে চলতি সপ্তাহেই প্রাণ গেছে 13 জনের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ও পলিপ্রোপিলিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিকল্প হিসেবে সব সুপার শপে বা এর সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের জন্য রাখা হবে। সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে অনুষ্ঠিত সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, 1 সপ্তাহের মধ্যে সুপার শপের সাথে সভা করে পাটের শপিং ব্যাগ এর সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সান্ধ্যবাজার এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। কলকাতার আরজিকর কাণ্ডে আজ দ্বিতীয়বারের মতো সুপ্রিম কোর্টের শুনানিতে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এখনও অনেক রহস্য আড়ালে থাকায় 17 সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্ট। তার আগে 16 সেপ্টেম্বর নতুন তদন্ত প্রতিবেদন জমা দিতে সিবিআইকে নির্দেশও দিয়েছেন আদালত। তৌহিদুর রহমানের প্রতিবেদন। গেলেও থামেনি আন্দোলনের উত্তাপ। এমন পরিস্থিতিতে নারী চিকিৎসক হত্যাকাণ্ডের মামলায় 22 আগস্টের পর আজ দ্বিতীয়বারের মতো শুনানি বসে সুপ্রিম কোর্টে। শুরুতেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে তদন্ত প্রতিবেদন জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সঠিকভাবে ময়নাতদন্ত হয়েছে কিনা সেই প্রশ্ন তুললে সিবিআই জানায়, ময়নাতদন্তের সময় উল্লেখ না থাকায় ফরেনসিক রিপোর্ট নিয়ে তাদের মনে সংশয় রয়েছে। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের দিন থেকে রাত পর্যন্ত হাসপাতালের সব সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কিনা এমনটা জানতে চাইলে 27 মিনিটের করে মোট 4টি ক্লিপ পাওয়া গেছে বলে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এতে আরও সংশয় প্রকাশ করে সিবিআইয়ের তরফ থেকে বলা হয়, এ ধরনের ঘটনার ক্ষেত্রে প্রথম 5 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তারা সেখানে 5 দিন পরে যাওয়ার নির্দেশনা পাওয়ায় ততক্ষণে অনেক কিছুই পাল্টে গেছে। এর পরপরই হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব জানতে চায় আদালত। উত্তরে 15 থেকে 20 মিনিটের কথা জানায় সিবিআই। এই অবস্থায় এখনও অনেক রহস্য উদ্ঘাটন না হওয়ায় আগামী 17 সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্ট। নতুন তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে সিবিআইকে। এর আগে গত 22 আগস্ট হওয়া শুনানিতে রাজ্য সরকার ও কলকাতার পুলিশকে তুলোধুনো করেছিল সুপ্রিম কোর্ট। এদিকে সোমবারের শুনানি ঘিরে 14 আগস্টের পর রোববার আরও একবার রাত দখল কর্মসূচি পালন করে সর্বস্তরের মানুষ। রাত শেষে সোমবার চলে ভোর দখল কর্মসূচি। এতে স্লোগান, গান, রংতুলির আচর আর মোমবাতির আলোয় উঠে আসে নারী চিকিৎসক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের জোরালো দাবি। দ্রুত ন্যায় বিচার পেতে রাজপথে গর্জে ওঠে জনতা। এছাড়াও এদিন জার্মানি ও সুইজারল্যান্ড সহ প্রতিবাদে সামিল হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের বসবাসরত ভারতীয়রাও। বিচারের দাবিতে গানে গানে প্রতিবাদের ঝড় তোলেন প্রবাসী ভারতীয়রা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে আগামী 15 সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তান সফরের আগে অনুশীলনের পর্যাপ্ত সুযোগ পেল এবার ভারত মিশনে খুব বেশি সময় হাতে নেই শান্ত মিরাজদের। তবুও সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভারতে ভালো করার বিষয়ে আত্মবিশ্বাসী মিরাজ। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। বাংলাদেশের গত সিরিজের পারফরমেন্স আর রোহিত কোহলি বুমরাদের স্কোয়াডে রেখে বিসিসিআইয়ের শক্তিশালী দল ঘোষণা, দুয়ে মিলিয়ে 5 বছর পর ভারত সফরে চমৎকার এক সিরিজের আভাস। 2019 সালের মতো এবারের সফরেও আছে 2টি টেস্ট ও 3টি টি20। ভারতের ভিন্ন ভিন্ন 5টি ভেন্যুতে এই 5টি ম্যাচ খেলবে মেহেদী মিরাজরা। পাকিস্তানের থেকে ভারত অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ, সেটা মানছেন মিরাজও। এর আগে আমরা খেলেছি, ওখানে টেস্ট ম্যাচ খেলেছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে যে ওইখানে উইকেট সম্পর্কে কীরকম হবে। আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো থাকবে। চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে। ইন্ডিয়ার মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি,
আমাদের বিগত পারফরমেন্স ওই রকম ভালো ছিল না, বাট আমরা এবার একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি। আশা করি যে ওদের যে কন্ডিশনটা আছে আমরা এনজয় করার চেষ্টা করব, আমরা ফাইট দেওয়ার চেষ্টা করব। যখন আমরা ফাইট দিতে পারবো ওদের সাথে, তখনই কিন্তু আমাদের ফরে রেজাল্ট আসার চান্স থাকবে। সো আমাদের প্ল্যানিংটাই এইটাই যে আমরা যেন ওদের সাথে ফাইট দিতে পারি। রাওয়ালপিন্ডিতে স্পিন এবং পেস বোলিং দুই ক্ষেত্রেই একই সঙ্গে ভালো করেছে বাংলাদেশ, যেটা সচরাচর দেখা যায় না। আবার ব্যাটিংয়েও বড় ইনিংস খেলেছে ব্যাটাররা। তাই ভারতে ভালো করার ক্ষেত্রে গত সিরিজের পারফরম্যান্সকেই অনুপ্রেরণা বলছেন এই অলরাউন্ডার। আমাদের দেশে এর আগে হয়তো এরকম হতো যে পেজ অ্যাটাক ভালো থাকলে হয়তো স্পিন অ্যাটাক ছিল না, বা স্পিন অ্যাটাক ভালো থাকলে পেজ অ্যাটাক ছিল না। বাট এখন কিন্তু আমাদের টিমের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো পেস বলার আছে। অবশ্যই পেস বলারদের ইউনিটটাকে ক্রেডিট দিতে হবে। ব্যাটসম্যানরা এর আগে আমরা হয়তো বড় ইনিংস খেলতে পারছিলাম না, দেখেন যে আমাদের ওখানে কিন্তু অনেক বড় ইনিংস হয়েছে। 50-60 করে আউট হয়ে যায় ব্যাটসম্যান, তখন টিমের কিন্তু মোরালটা ডাউন হয়ে যায় বা খেলাটা ওইরকম যায় না। বাট এই যে দুইটা টেস্ট খেলেছি আমি মনে করি সব দিক থেকেই পারফেক্ট ছিল। দেশের মাটিতে ভারতের বিপক্ষে 2 বার ওয়ানডে সিরিজ জিতলেও ইন্ডিয়াতে টাইগারদের একমাত্র সুখস্মৃতি 2019 সালে দিল্লিতে টি-20 ম্যাচ জয়। তবে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে সাদা পোশাকে ভারতের বিপক্ষে 14টি ম্যাচ খেললেও কোনো জয় পায়নি বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে সেরা সময় কাটানো মিরাজরা এবার কোহলিদের দেশে রঙিন ইতিহাস রচনা করতে পারবে কিনা তাই এখন দেখার অপেক্ষা। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। এই সাথে শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।